বিদেশে পড়তে যেতে চাই, উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই, কিন্তু কখনো কখনো সেই উচ্চশিক্ষা গ্রহণ করাটাও সহজ হয়ে ওঠে না। মাঝে মধ্যে প্রতারণার শিকার হই এবং কখনো কখনো সহায় সম্বল সব হারিয়ে ফেলি, কিন্তু তারপরও আশা নিয়ে আমরা বাঁচি, আমরা আমাদের উন্নত জীবন করতে চাই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মাইগ্রেশন স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতারণা হতে পারে কিংবা কখনো কখনো উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রতারণা কিংবা স্ক্যামের শিকার হই, সেটা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব। চলুন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের একজন অতিথি রয়েছেন সালাউদ্দিন জুয়েল চৌধুরী, সলিসিটার ও ইমিগ্রেশন লয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় প্রতারণার শিকার হই এবং কখনো কখনো বিশ্বাসও হারিয়ে ফেলি যে আসলে বিদেশে যাওয়া ঠিক হচ্ছে কিনা, যে অফারটা আমার জন্য আছে সেই অফারটা আসলে ঠিক কিনা, এরকম অনেক রকমের যদি কিন্তুর মধ্যে আমরা ঢুকে পড়ি। আসলে কখনো কখনো এই ঘটনাগুলো ঘটেও বটে। আমরা যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই, আসলে এ ধরনের প্রতারণা বা স্ক্যামগুলো উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে শুরুটা হয় কীভাবে বা কীভাবে বা বুঝবো এটি প্রতারণা বা স্ক্যাম? ধন্যবাদ আপনাকে। প্রতারণার যে বিষয়টা, এটা আসলে আমাদের দেশে তুলনামূলক অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে এটার রেশিওটা অনেক বেশি। তারও নির্ধারিত কিছু কারণ আছে। জবাবদিহিতার অভাব, প্রপার মনিটরিংয়ের অভাব। একটা মানুষ চাইলেই একটা লাইসেন্স, কোনোভাবে ট্রেড লাইসেন্স যাকে বলি আমরা, একটা লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করে দিতে পারছে, তার অন্য কোথাও জবাবদিহিতার প্রয়োজন নেই। এখন আসে আমাদের যে ক্লায়েন্টরা বা আমাদের যে বিদেশে গমন ইচ্ছুক যে ছাত্রছাত্রীরা, তারা কিভাবে নিজেদেরকে এটা আইডেন্টিফাই করবে যে সে প্রতারিত হতে যাচ্ছে নাকি না, বা যদি প্রতারিত হতে যায় সে এখান থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যা দেখি, মোস্টলি কনসালটেন্সি ফার্ম বলি বা অন্য প্রতিষ্ঠান বলি বা অন্য যেই তাদেরকে হেল্প করছে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই মেনটেন করতে হবে। জি। তো ইউনিভার্সিটি অলওয়েজ আপনার ওই ইমেলটাতে আপনার সঙ্গে যোগাযোগটা মেনটেন করবে এবং ইউনিভার্সিটির ইমেলটা আসবে শুধুমাত্র ইউনিভার্সিটির নিজস্ব ওয়েব মেল থেকে। ওখানে জিমেল বলতে কোনো কিছু নেই। আমাদের বাংলাদেশে দেখা যায় যে আমরা ইমেলটাকে এখন প্রচলিতভাবে জিমেল ডাকি, অনেকেই কিন্তু এখন ইমেলটাকে জিমেল ডাকে, হ্যাঁ, বিকজ @এর পরে জিমেলটা আমরা ইউজ করে থাকি। বাট আপনি যখন অফিসিয়ালি কোনো একটা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করছেন অ্যাডমিশনের জন্য, তখন ইউনিভার্সিটির ওয়েব মেল ছাড়া নিজস্ব ডোমেইন বেসড যে ইমেলটা আছে, ওয়েব মেলটা আছে, ওই মেলটা ছাড়া অন্য মানে @এর পরে জিমেল বা ইয়াহু এগুলো না থেকে ওই পার্টিকুলার ডোমেইনটাই থাকবে। রাইট। ওই ডোমেইনওয়ালা ইউনিভার্সিটির যে ইমেলটা, সেই ইমেল ছাড়া অন্য যে কোনো ইমেল থেকে আপনার মেইলে যদি অফার লেটার আসে, আপনি এটাকে কোনোভাবেই জেনুইন মনে করতে পারেন। তাহলে এটা মানে প্রথমেই আইডেন্টিফাই করা দরকার আমার ইমেলটা অথেন্টিক কিনা। রাইট। এবং এখানে যদি আবার এমন হয় যে মেইলটা এসছে, ধরেন আপনার যে এজেন্সি বা আপনার যে আপনার জন্য কাজ করছে, হ্যাঁ, তার মেইলে এসছে, সেটা আপনার কাছে ফরওয়ার্ড করছে উইথ ইনক্লুডিং দ্যাট ওয়েব ইমেল, এখানেও কিছুটা ফাঁকফোকর থেকে যায়। আচ্ছা, যেমন ওটা এডিট করে নেওয়া যায়, ফরওয়ার্ড করার সময় ইমেল অ্যাড্রেসটা এডিট করে নেওয়া যায়। বাট একদম স্ট্রেট অ্যাওয়ে আপনার মেইলে সরাসরি ওদের ইউনিভার্সিটির মেইল থেকে যখন ইমেলটা হিট করছে উইথ অফার লেটার বা ক্যাশ লেটার বা অ্যাডমিশন কনফার্মেশন লেটার, এখানে আর কোনো সমস্যা নেই। না, কিন্তু প্রশ্ন থেকে যায় যে এজেন্সি যদি এর মধ্যে ইনভলভ থাকে, ডিরেক্টলি যদি স্টুডেন্টের কাছে এই মেইলটা আসে, এরপরে স্টুডেন্ট যদি এজেন্সির কাছে না যায়, তাহলে এজেন্সির ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটাও হচ্ছে, মানে শুধু ব্যবসায়ীরাই যে ম্যাল ফাংশনিং করে তা নয়, স্টুডেন্টরাও করে কিছু কিছু ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিদায় এজেন্সিগুলো করে কি, নিজেদের একটা ইমেল ক্রিয়েট করে স্টুডেন্টের নামে। এখন স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে ওই ইমেলটার অ্যাক্সেস নেয়া, অথবা অফিসে এসে ওই ইমেলটাতে অফিসে বসে ইমেলটাতে চেক ইন করে বা লগ ইন করে জাস্টিফাই করা যে ইমেলটা জেনুইনলি ইউনিভার্সিটি থেকে এসছে কিনা। এটা একটা রাস্তা আইডেন্টিফাই করার জন্য। দ্বিতীয় রাস্তাটা হচ্ছে টিউশন ফি পেমেন্টের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের ক্ষেত্রে তারা চাইলে তাদের নিজস্ব যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেটা ইউজ করতে পারে। টিউশন ফি পেমেন্টের ক্ষেত্রে অনেক এজেন্সি টিউশন ফি কালেকশনের যে বিষয়টা সেটা করে থাকে। স্টুডেন্টকে বলে যে তোমার টিউশন ফিটা পে করতে অনেক হ্যাসেল হবে, ঝামেলা হবে, আমাদের অফিসে এনে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দিয়ে যাও, আমরা এটা ইউনিভার্সিটিতে পৌঁছে দেবো। এটা একদমই ঠিক না। স্টুডেন্টদের এখানে অনেক সচেতন থাকা উচিত। স্টুডেন্টদের নিয়ম হচ্ছে, স্টুডেন্ট তার অফার লেটারটা নিয়ে, তার একাডেমিক পেপারসগুলো নিয়ে, তার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবে। অলমোস্ট প্রত্যেকটা ব্যাংক তাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে এখন। ব্যাংকে যেয়ে তার নিজের নামে স্টুডেন্ট ফাইল ওপেন করবে ব্যাংকে,
তার অ্যাকাউন্টে সে টাকাটা ডিপোজিট করবে এবং তার অ্যাকাউন্ট থেকে সরাসরি অফার লেটারে মেনশন করা ব্যাংক অ্যাকাউন্ট ইউনিভার্সিটির ওই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পাঠিয়ে দেবে। এই ক্ষেত্রে এজেন্সি আপনার সঙ্গে কোনো ধরনের ঝামেলা করার কোনো সুযোগ নেই। কখনো কখনো কেউ কেউ বলারও চেষ্টা করছে যে আমরা লোভে পড়ে কিংবা লোভনীয় অফারের ফাঁদে পড়েও কখনো কখনো এই প্রতারণার শিকার হচ্ছে, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো কিছুটা দায়ী বলতে পারি নিজেদেরকে যে আমরা কিছু লোভ করছি এবং লোভনীয় অফারগুলো লুফে নিচ্ছি। প্রশ্ন থেকে যায় যে কখন কাকে কিভাবে আমরা লোভনীয় অফার বলবো? আচ্ছা, এখানে আমি আপনাকে যদি বলি, গত সপ্তাহেরই একটা ট্রেন্ড, একটা টিকিট সেলিং যে কোনো একটা প্রতিষ্ঠান অনেকগুলো টাকা দেশ থেকে নিয়ে চলে গেছে, এরকম একটা খবর আমরা পেয়েছি। তো এখানে টিকিটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল যে নর্মালি জিডিএস বলি বা আয়াটা বলি, যেটাই বলি, সেখান থেকে ম্যাক্সিমাম 7% পর্যন্ত ডিসকাউন্ট নেওয়া যায়, প্রতিষ্ঠানরা নিয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা দিচ্ছিল 10%, 12%, 15%, ইভেন 20% পর্যন্ত। এবং 20%-এ যে মানে টিকিট বায়ার বলি অথবা অন্যান্য এজেন্সি সাব এজেন্ট যারা, তারা যখনই দেখছে যে 20% প্রফিট হয়ে যাচ্ছে এখানে, তাদের হাতে যদি 20টা টিকিট প্রয়োজন হয়, তারা 30টা টিকিটের টাকা জমা দিয়ে ফেলছে, বুক করে ফেলছে যে আমি এখানে প্রফিট করে ফেললাম অনেক কিছু। বছর ঘুরে তারা ধরুন 50 লক্ষ টাকা প্রফিট করার চেষ্টা করলো, হুট করে একদিনে 1 কোটি টাকা গায়েব হয়ে গেছে। আমাদের স্টুডেন্ট কনসালটেন্সির ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে, ধরুন ব্যাংক আপনাকে দিচ্ছে $1 কিনতে গিয়ে 125 টাকা, আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার কাছে ক্যাশ টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে 120 টাকাতে $1 দিয়ে দেবো। তা আমি এখন ওই স্টুডেন্টটা দেখতে পাচ্ছে যে তাকে $10,000 কিনতে যে টাকাটা দিতে হচ্ছে, আমার কাছে তার চেয়ে আরও প্রায় 50,000 টাকা কমে সে আমার কাছ থেকে ডলারটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন সেই টাকাটা, ক্যাশ টাকাটা আমার হাতে তুলে দিচ্ছে। কিন্তু মাঝখানে একটা সময় তো, যদি এখন কিছুটা ওপেন হয়েছে, এই ডলার ক্রাইসিসের কারণেও কিন্তু আমরা কখনো কখনো দেখেছি যে একটা লিমিট করে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি ফান্ড ট্রান্সফার করা ব্যাংকিং চ্যানেলে যায়নি, এমন একটা বিষয় ছিল, যদিও সেটা এখন কিছুটা কেটে গেছে। কিন্তু এর কারণেও কি আপনাদের জানা আছে যে কোনো প্রতারণা বেড়েছিল কিনা এরকম? ওই সময়টাতে ব্যাংকিং ট্রানজ্যাকশনগুলোর কারণে, একটা লিমিটেশনের কারণে সবগুলো ব্যাংক এই আপনার স্টুডেন্ট টিউশন ফি পাঠানোর যে ফ্যাসিলিটিটা দিতে পারছিল না। বাট ওই সময়টাতে অনেক বেশি স্টুডেন্টরাও মুভ করেছে এবং তারা বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে। তারা বিভিন্ন অনৈতিক যে রাস্তাগুলো আছে, যেমন ব্যাংকিং চ্যানেলের বাইরে, হ্যাঁ রাইট, হুন্ডি, এই শব্দটা আমরা উচ্চারণ করে থাকি। এই মাধ্যমটা অনেক বেশি সচল হয়ে গিয়েছিল তখন। এই মাধ্যমটার মধ্যেই বা থার্ড পার্টি কোনো একটা মানুষের মাধ্যমে এই পেমেন্টগুলো করতে গিয়ে অনেক বেশি প্রতারিত হয়েছে মানুষ। এই ধরনের সেবাগুলো এখন প্রাতিষ্ঠানিকভাবে খুব ভালোভাবে পাওয়াটা দরকার রয়েছে আমাদের যারা এই সেবাগুলো গ্রহণ করে। ব্যাংক যেমন একটা নিয়ম নীতির মধ্যে চলে, এই ধরনের সেবা প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই একটা নিয়ম নীতির মধ্যে চলার চেষ্টা করবে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু এই যে আপনাদের মতো পেশাজীবী যারা এই ধরনের কনসালটেন্সিগুলো দিয়ে থাকেন স্টুডেন্টদের, সেটা আসলে কতটা তৈরি হয়েছে? নেয়ার মতো জায়গায় কি বাংলাদেশে এসছে? নেয়ার মতো জায়গা যদি বলেন, তাহলে আমি বলবো যে এখনও বাংলাদেশের বিদেশ গমন ইচ্ছুক যে প্রার্থীরা আছে, তাদের মাঝে এখনও এই সচেতনতাটা পরিপূর্ণভাবে আসেনি। ইমিগ্রেশন এক্সপার্টের কাছে বা একজন ইমিগ্রেশন লয়ারের কাছে তারা কি সার্ভিসটা পাবে। বাংলাদেশে আসলে এ ধরনের সার্ভিসগুলো কারা দিয়ে থাকেন এবং কি পরিমাণে আসলে সেবাগুলো দিচ্ছে? আমরা কিন্তু এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট, তারা কিন্তু এই ধরনের সার্ভিসগুলো অনেকের কাছ থেকেই, বিশেষ করে বিদেশি যারা লয়ার রয়েছেন, ইমিগ্রেন্ট লয়ার, তাদের এই সেবাগুলো অনেক দিন ধরে মানুষ নিচ্ছে। আমাদের দেশে আসলে কি পরিমাণ মানুষ এই সেবাগুলো দিচ্ছেন? মানে বাংলাদেশি ইমিগ্রেন্ট লয়ার কি পরিমাণ আছে এবং সেই সেবার মানটাই কেমন? আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ইউএস, ইউকে, কানাডা, ওই দেশগুলোতে আপনি ইমিগ্রেশন রিলেটেড যে কোনো আইদার স্টুডেন্ট ভিসা হোক, বিজনেস ভিসা হোক বা ফ্যামিলি ভিসা কিংবা স্কিল ভিসা অথবা আপনার রিনিউয়াল ভিসা অথবা আপনার যে কোনো ধরনের রিজেকশনকে অ্যাপিল করার জন্য, ওখানে আপনি লক্ষ্য করবেন যে অথরাইজড ইমিগ্রেশন এক্সপার্ট বা ইমিগ্রেশন লয়ার ছাড়া অন্য কেউ এটা নিয়ে ডিল করতে পারছে না। বাংলাদেশে কিন্তু এটা এখনও ওভাবে প্রচলিত হয়নি। very few, I would say maybe less than 5% people goes for an immigration expert or immigration lawyer, and mostly 95% people goes here and there. আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে। ফিরে আসার পর অনেক প্রশ্ন আছে আপনার কাছে, আমাদের কিছু দর্শকেরও প্রশ্ন আছে, সেগুলো আপনার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন মাইগ্রেশন স্টোরি। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনারা দেখছেন মাইগ্রেশন স্টোরি, স্পন্সার্ড বাই মাইগ্রেশন অ্যান্ড এডমিশন সেন্টার। আমরা বিরতিতে যাওয়ার আগে উচ্চশিক্ষা নেয়ার ক্ষেত্রে যে প্রতারণা বা স্ক্যাম কিভাবে হয় সেগুলো নিয়ে কথা বলছিলাম। সে আলোচনায় আবারও যুক্ত হই। আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে তো শুধু উচ্চশিক্ষার কথা যেমন বলি, কিন্তু আসলে তো উচ্চশিক্ষা গ্রহণ করা ছাড়াও ইমিগ্রেন্ট হিসেবেও কিন্তু একটা বড় শ্রেণীর লোক আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে যান। তারাও আমরা কখনো কখনো এই প্রতারণার শিকারের ঘটনাগুলো দেখি। কখনো কখনো আমরা ট্রলারের মধ্যে করে নৌকা ডুবির ঘটনা দেখি, এবং সারা পৃথিবীব্যাপী এই জিনিসগুলো আছে। তারা কিভাবে প্রতারণার শিকার হন, যদি একসাথে এই বিদেশে যাওয়া, সেটা উচ্চশিক্ষার জন্যই হোক কিংবা ইমিগ্রেন্ট হিসেবেই যাক না কেন, আর কোন কোন জায়গাগুলো মনে হয় যে আমাদের একটু নজরে আনা উচিত প্রতারণার ক্ষেত্রে? হ্যাঁ, এখানে অ্যাপার্ট ফ্রম এডুকেশন মাইগ্রেশন আরও কিছু মাইগ্রেশনের ক্যাটাগরি আছে, যেমন স্কিল মাইগ্রেশন থাকে, আপনার বিজনেস মাইগ্রেশন থাকে। তো স্কিল মাইগ্রেশনেও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, আনস্কিল, প্রফেশনাল, স্কিল, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আনপ্রফেশনাল বা আনস্কিল যে ক্যাটাগরিগুলো আছে, সেই ক্যাটাগরিগুলি নিয়ে বাংলাদেশে ভালো পরিমাণে স্ক্যামিংটা হচ্ছে। বিকজ এখানে যে প্রতারক চক্র, তারা টার্গেট করে মূলত আপনার শিক্ষার দিক দিয়ে যারা নাকি অনেকটাই পিছিয়ে আছে তাদেরকে, বা জানার দিক দিয়ে যারা পিছিয়ে আছে তাদেরকে। আমরা কখনো কখনো এমনও দেখি যে উন্নত বিশ্ব, যেখানে হয়তো ইংলিশের উপরে অনেক বেশি দক্ষ হয়ে যাওয়ার কথা, সেখানে অফার দিয়ে বসেছে যে কোনো আইএলস লাগবে না, টোফেল লাগবে না, কিন্তু যেতে পারবে। আমি একটা উদাহরণ দেই। কিছুদিন আগেও এটা নিয়ে রিপোর্ট হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। একটা প্রতিষ্ঠান আপনার নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যে আমরা কানাডার ওয়ার্ক পারমিট ভিসা করব, এবং আমরা ভিসার আগে কোনো টাকা নেব না। আচ্ছা, এখন ভিসার আগে টাকা নেবে না, তারা টোটাল কানাডার ওয়ার্ক পারমিট করার জন্য টোটাল 6 লক্ষ টাকা নেবে মাত্র, এবং 3 লক্ষ টাকা নেবে তারা ভিসা হওয়ার পর। এত অ্যাসুরেন্স? ওকে, আর বাকি 3 লক্ষ টাকা নেবে আপনি ওখানে পৌঁছে জবে জয়েন করার পর আপনার স্যালারি থেকে কেটে নেবে। এত মহানুভবতা! তাহলে 6 লক্ষ টাকার মধ্যে আপনি দেখুন, 3 লক্ষ টাকা আপনি ভিসা হওয়ার পর দিচ্ছেন, 3 লক্ষ টাকা আপনি পৌঁছে স্যালারি থেকে দিচ্ছেন। এখানে তো প্রতারণার কোনো সম্ভাবনাই নেই। এবার আসুন, তাদের টার্গেটটা কি? তাদের টার্গেটটা হচ্ছে যে এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না, 5 পাস হলেও চলবে, না হলেও চলবে। তার মানে আপনার টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে একদম শিক্ষার হারে যারা নাকি অনেক বেশি পিছিয়ে তারা। 2 নম্বর হচ্ছে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না। ওকে, তার মানে একদম ফ্রেশ বাচ্চা কাচ্চারা এখানে টার্গেট, যে কেউ অ্যাপ্লাই করতে পারছে। 3 নম্বরটা হচ্ছে আপনার কোনো ইংলিশ সার্টিফিকেট লাগছে না। আচ্ছা, নো আইএলস, নো এনি আদার ইংলিশ সার্টিফিকেট। এখানে যে পিপলদেরকে টার্গেট করা হচ্ছে তারা কিন্তু বুঝতেও পারছে না তারা কীভাবে এখানে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। এবার আসুন, প্রতারণাটা কোথায় হচ্ছে? আপনি যখনই ফাইলটা দিচ্ছেন, ফাইলটা দেওয়ার পর তারা আপনাকে 2 দিন বা 3 দিন পরে ফোন দিয়ে বলবে যে আপনার একটা মেডিকেল করতে হবে। মেডিকেলটা কোথা থেকে করবেন? তাদের নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে আপনাকে মেডিকেলটা করতে হবে। মেডিকেল করতে আপনার 12 থেকে 13,000 টাকা খরচ হবে। ওই মেডিকেল সেন্টারের সাথে এই প্রতিষ্ঠানের একটা এগ্রিমেন্ট করা আছে, আমি তোমার কাছে ডেইলি 100 ক্লায়েন্ট পাঠাবো, ডেইলি 200 ক্লায়েন্ট পাঠাবো, তাদের মেডিকেল করবা। মেডিকেল কিছুই করে না, শুধু স্যাম্পল কালেকশন করে। ব্লাডটা নিয়ে নিল, নিয়ে আপনার একদম মানে রেডি করা পেপারসে সাইন করে দিয়ে দিল যে মেডিকেল ফিট বা আনফিট। হ্যাঁ, এখানে এই যে 13,000 টাকা বা 12,000 টাকা, ওখান থেকে 2,000 টাকা মেডিকেল সেন্টার রাখবে, 10,000 টাকা ওই প্রতিষ্ঠান কমিশন হিসেবে পাচ্ছে। এই যে মেডিকেল সেন্টারগুলো কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ, বাংলাদেশের আইনেই নিয়ন্ত্রিত? নো, কানাডার জন্য মেডিকেল অ্যাপ্রুভ বাংলাদেশের শুধুমাত্র 3টা প্রতিষ্ঠান আছে। এই 3টা প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও মেডিকেল অ্যালাউড না, এবং ওই 3টা প্রতিষ্ঠানের আশেপাশে আপনি এই জাতীয় অফার নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, তো ওই শ্রেণীর লোকগুলো কিন্তু এগুলো কিছুই জানে না। তারা মনে করে সৌদি আরব কিংবা মিডল ইস্টে যেতে মেডিকেল লাগেই, তারা জানে, তাদের আগের লোকজন, পূর্বের লোকজন গিয়েছে মেডিকেল করে, তো সরল বিশ্বাসে তারাও মেডিকেলটা করে ফেলে যে এই প্রতিষ্ঠান তো অনেক ভালো, আমার কাছ থেকে ভিসার আগে কোনো টাকা নিচ্ছেই না, শুধু মেডিকেল, ঠিক আছে মেডিকেলটা 10-12 হাজার বা 15,000 টাকা দিয়ে ঢাকা থেকে করে চলে আসি। প্রতিষ্ঠান একদিনে যদি 200 মানুষের মেডিকেল করায় 10,000 টাকা প্রফিট করে, 10,000 টাকা করে প্রফিট করে, তার কি ভিসা করে প্রফিট করার কোনো প্রয়োজন আছে? না, লাগবে না। 10-20 লাখ টাকা পার ডে ইনকাম, পার ডে। তো এই যে প্রতারণাটা, এটা একটা হিউজ প্রতারণা। তারপর আপনি আরেকটা বিষয় বললেন, এই যে আপনার সমুদ্রপথে যাতায়াতের যে বিষয়টা বা বর্ডার ক্রসিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ। এটা যেমন
মানুষটার জন্য ক্যান্ডিডেটের লাইফ রিস্ক, তার ফ্যামিলির কাছ থেকে সে একদম বিদায় নিয়েই এবং যাচ্ছে। এই হিউম্যান ট্রাফিকের কারণে যে আমাদের পাসপোর্টে নিয়ে এত রকমের হ্যাঁ, ভিসা আমি ক্যান্সেলেশন সেটাতে হচ্ছে, তার আসছিলাম। সাথেও কিন্তু অনেক বেশি সম্পর্ক রাইট, রয়েছে। আমি সেটাতে আসছিলাম যে একে তো সে পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 99%, ব্যক্তিগতভাবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 99%, লাইফ রিস্ক নিয়ে সে বের হচ্ছে। কোনো না কোনোভাবে সে কোনো না কোনো দেশে 10, 20টা, 30টা কান্ট্রি ক্রস করে যেতে হচ্ছে তার ডেস্টিনেশনে। তো ক্রস করতে গিয়ে কোনো না কোনো দেশে সে ধরা খাচ্ছে, ধরা খাওয়ার পর তার আইডেন্টিফিকেশনটা কি আসছে? বাংলাদেশি, হোল্ডিং এ বাংলাদেশি পাসপোর্ট। এবং ওরকমভাবে প্রত্যেকটা কান্ট্রি থেকে কমপ্লেন আসছে বাংলাদেশি পাসপোর্টের নামে, যার ফলে আজকে আমরা একদম নিয়ারেস্ট যে কান্ট্রিগুলো যদি আপনি দেখেন বাংলাদেশের আশেপাশে, থাইল্যান্ডের মতো কান্ট্রি আমাদেরকে এখন ভিসা দিতে অনেক বেশি জটিলতা দেখাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী অনেক অনেক স্ক্রুটিনাইজেশন কান্ট্রি, করা লাগছে, যেটা হ্যাসেল হচ্ছে। রাইট, যা কিন্তু হওয়ার কথা মানে ছিল জেনুইন না। যারা ভিসা অ্যাপ্লিক্যান্ট তাদের জন্য হ্যাসেল হচ্ছে। রাইট, যা হওয়ার কথা ছিল না। তো এরকম এই অবৈধ কাজগুলো বা প্রতারক চক্রের কাজগুলোর কারণেই কিন্তু আমরা আমাদের পাসপোর্টের মানও কোনোভাবেই ধরে রাখতে পারছি না। যারা চাচ্ছেন যে ভালোভাবেই তারা যাবেন, প্রপার ওয়েতে যাবেন, তারা ঠিক যেমন নিজেরাও প্রতারণা করতে চান না, ঠিক একইভাবে তারা প্রতারিত হতেও চান না। সেক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট হিসেবে সমাধানটা কি দিবেন? এখানে উত্তরণের জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে জনসচেতনতা। জনগণের এটাতে সচেতন হওয়া উচিত। অবৈধ পথে আমি যাব, আমি জেনে শুনেই যাচ্ছি, আমার উচিত নয় জেনে শুনে অবৈধ পথে যাওয়া। আমার উচিত নয় যে কিছুক্ষণ আগে বললাম যে আমি উইদাউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উইদাউট এনি লাইক এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি কানাডার মতো জায়গাতে ভিসা পেয়ে যাচ্ছি। এই জিনিসগুলো স্বপ্ন দেখা উচিত নয়। আমাকে উচিত আমার স্কিল অনুযায়ী, লেভেল অফ স্কিল, আমার লেভেল অফ নলেজ অনুযায়ী কান্ট্রিটা সিলেকশন করা এবং দেখা আসলেই আমার এই নলেজটা বা আমার এই স্কিলটা ওই কান্ট্রিটাতে ডিমান্ডিংয়ে আছে কি না। অনেকে এই প্রতারণা থেকে বাঁচতে গিয়ে তারা মনে করেন যে না, আমি নিজে থেকেই প্রসেসটা করব, নিজেই অনলাইনে আমি ওয়েবসাইটে যাব এবং তারপরে সেখানেই আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করব। সেটাও ঠিক আছে কিনা, আপনি কি মনে করেন? এটা ঠিক হবে শুধুমাত্র স্কিলফুল পিপলের জন্য, যারা আসলেই জানে বোঝে। একটা ইমিগ্রেশন ল পড়ে ওয়েবসাইটের প্রত্যেকটা কান্ট্রির ওয়েবসাইটে দেয়া থাকে একদম প্রপারলি আপনার ইমিগ্রেশন লগুলো সাধারণের পক্ষে কি একটু ডিফিকাল্ট, এটা কিছুটা ডিফিকাল্টিস আসে এখানে, যার ফলে আপনার উচিত একজন ভালো মানের ইমিগ্রেশন এক্সপার্টের সঙ্গে পরামর্শ করে, প্রয়োজনে আপনি নিজে করেন বাট তার পরামর্শটা নিয়ে করেন। ভুয়া এজেন্ট থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে, এরকম প্রশ্ন আমরা পেয়েছিলাম, তার উত্তরটা আপনার কাছ থেকেই বুঝি পাওয়া উচিত। এতক্ষণ আমরা হয়তো বা এগুলো নিয়েই কথা বলেছি, এই শব্দটা হয়তো আমরা উচ্চারণ করিনি, ভুয়া বা প্রতারক এজেন্সি। ভুয়া বা প্রতারক এজেন্সির অন্যতম বিষয় দেখতে পারেন আপনি তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল দেখতে পারেন, কতটুকু পুরনো কতটুকু নতুন, এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত হতে পারে তার প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় সে নিচ্ছে, সেটা হতে পারে। আদৌ তার প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান আছে কি না, নাকি সে মাঠের ঘাটে চায়ের দোকানে বসে আপনার সঙ্গে ডিল করছে, সেটাও আপনি দেখতে পারেন। তার বাংলাদেশের স্থায়িত্বটা কতটুকু। আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আসলে এরকম কোনো রুলস এখন পর্যন্ত নেই যে আপনি পূর্বেই জানতে পারবেন এই রাস্তাগুলো অবলম্বন করে। হয়ে যাওয়ার পর আপনি হয়তো বা আইনি পদক্ষেপ নিতে পারেন, বাট হওয়ার আগে আপনাকে অবশ্যই সচেতনতাটাই বেশি প্রয়োজন। আপনাকে অনেক জায়গায় যাচাই করে নিতে হবে। আমরা এই সচেতনতাই আসলে সবার মধ্যে চাই। এবং ধরুন বলছে যে আমি আপনাকে ওয়ার্ক পারমিটের ভিসা করে দেব বা আমি আপনাকে স্টুডেন্ট ভিসা করে দেব, যে এই যে আপনার যতটুকু স্কিল আছে এবং সে যে অফারটা দিচ্ছে এটা আসলেই ম্যাচ করছে কিনা, আপনি ওই স্পেসিফিক কান্ট্রিটার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, সত্যি পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা কান্ট্রি অ্যাপার্ট ফ্রম আমাদের কান্ট্রি বা সাবকন্টিনেন্টের কিছু কান্ট্রি ইমিগ্রেশন রুলটা ওভাবে ওয়েবসাইটে মেনশন করে না বা এখনো হয়নি আপডেট, হয়তো ভবিষ্যতে হবে। বাট ওয়েল ডেভেলপ কান্ট্রিগুলো, প্রত্যেকটা কান্ট্রি তাদের নিজস্ব ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে খুবই আপডেটেড, তারা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আপডেটেড থাকে। তো ওই ইনফরমেশনটা আপনি যখন নিজের চোখে দেখে নেবেন, দেখে আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল আমি বলছি আপনাকে মাস্টার্সে অ্যাডমিশন করায় দেবো, আপনার ব্যাচেলর লাগবে না, একটা ডিপ্লোমা দিয়ে হয়ে যাবে, বাট আপনি ওয়েবসাইটে যে দেখে নিলেন যে ওখানে একটা 4 ইয়ার্স ব্যাচেলরই লাগবে, তাহলে আপনি আমার দ্বারা প্রতারিত হচ্ছেন না। হ্যাঁ, তো এভাবে যখন আপনাকে কোনো ধরনের অফার দেয়া হচ্ছে বা প্রপোজাল দেয়া হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আই ক্যান ডু দ্যাট অ্যান্ড দিস, বাট আপনি ওই স্পেসিফিক কান্ট্রিটার ওয়েবসাইটে নিজে ব্রাউজ করে দেখে নিলেন যে না, এখানে তো ইনফরমেশন গ্যাপ আছে, আপনি সরে যান এখান থেকে, কিংবা কমপ্লেইন করেন। যদি আমরা সচেতন হই তাহলে আমরা ঝুঁকি মুক্ত থাকতে পারি। তো আমরা ব্লাইন্ডলি বিশ্বাস না করি কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস না করি। আমাদের বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে একটা প্রবণতা আছে, আমরা চেহারার উপর
অনেক বেশি নরম হয়ে যাই, বা কথার উপর আমরা কথার মায়ায় পড়ে যাই, আমরা ব্লাইন্ডলি বিশ্বাস করতে শুরু করি। বিশ্বাস, জীবন চলার পথে বিশ্বাস থাকতে হবে, তবে হ্যাঁ, সেটা অন্ধের বিশ্বাস হওয়া যাবে না। আমরা চাই যে সচেতন ভাবেই মানুষ তার স্বীয় সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্তটা নেবে। আপনারা কেউ কেউ হবেন পাথে। আমাদেরকে সময় দেওয়ার জন্য সালাউদ্দিন জুয়েল চৌধুরী, আমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা এবং আড্ডায় শেষ করলাম আমাদের আজকের মাইগ্রেশন স্টোরি, স্পন্সর্ড বাই মাইগ্রেশন অ্যান্ড এডমিশন সেন্টার। আশা করছি আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা এই আয়োজনে ফিরবো আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, নিজের যত্নও নেবেন। আল্লাহ হাফেজ।